অমিত শাহ। এবং সেখানে তিনি আবার অভিযোগ করে বলেছেন যে বিজেপি সরকার গঠন করলে রাজ্যে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসলে প্রতিটি অনুপ্রবেশকারীকে তারা বিতাড়িত করবে। দেখুন অভিযোগ করছে। দেখুন অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তার আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত হবে। এই অনুপ্রবেশ রোখার সঙ্গে কোনো রাজ্যে কারুর সরকারে আসার কোনো সম্পর্ক নেই, কারণ অনুপ্রবেশ বিষয়টা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ফলে এই যে আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সীমানা থেকে অবৈধভাবে যারা ঢুকছে, এটা রোখার দায়িত্ব বিএসএফ বা অন্যান্য এজেন্সির, যেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। এর আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আয়ত্তে ছিল। ওরা জোর করে সেটা বাড়িয়ে সীমানা রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত তাদের দায়িত্বে করে নিয়েছেন। তো যেহেতু এই সীমারেখাটা রাজ্য পুলিশ বা জেলা পুলিশ বা স্থানীয় থানার আন্ডারে পড়ে না, ফলে আমরা রাজ্যে এলে ওটা রুখবো, এই কথাটার কোনো মাথা মুন্ডু হয় না। কারণ ওটা তো আপনার রোখার কথা আপনি ফেল করছেন, আপনার ব্যর্থতা, আপনার কেন্দ্রীয় সরকার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কেন পারছেন না? বিএসএফ আপনার জলে স্থলে অন্তরিক্ষে যেদিক দিয়েই আপনি দেশে ঢুকবেন সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লো কি করে? সেখানে তো কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার সম্পূর্ণ মিথ্যাভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ। বলছি, এতদিন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্ব থাকা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। আজকে পরিষ্কারভাবে অমিত শাহ বলেছেন যে শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হটানোই আসল লক্ষ্য। কারণ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে এই অনুপ্রবেশকারী। দেখুন, আমরা খুব স্পষ্টভাবে বলছি, অমিত শাহ তিনি তাঁর রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে কথা বলুন। কারণ অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারী রুখতে হবে, ওদিক থেকে আসতে দেওয়া যাবে না। সেটা তাঁর দায়িত্ব। তাঁর বিএসএফ ফেল করছে, নিজে কাজ করতে পারছেন না, হাওয়ায় তরবারি ঘোরাচ্ছেন। আর জগন্নাথ সরকার আবার বলছেন যে আমরা ক্ষমতায় এলে সীমান্তটাই তুলে দেবো, দুই বাংলায় অবাধ যাতায়াত হবে। তো কে ঠিক বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সীমান্ত কড়া করতে পারছেন না, তাঁরই দায়িত্ব, তাঁরই দফতর, তাঁর ব্যর্থতা। আর তাঁর দলের সাংসদ বলছে সীমান্ত তুলে দেব, অবাধ যাতায়াত হবে। এগুলো কিসের রাজনীতি? বাংলার কোনো বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। যুগে যুগে বাংলার নিজস্ব একটা ঘরানা আছে। বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি নয়। বাংলা ভাষার যে প্রয়োগ বিভিন্ন অঞ্চলে, এমনকি পশ্চিমবঙ্গের মধ্যেও, এই বাংলাতেও বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষার যে উচ্চারণ, তার বিভিন্ন ট্র্যাডিশন, ঘরানা আছে। কিন্তু সেগুলো সম্পর্কে না জেনে শুধু বাংলা ভাষা বললেই বাংলাদেশি, বাংলা ভাষা বললেই অনুপ্রবেশকারী, এই ধরনের কুৎসিত ভাবে বাংলাকে বা বাঙালিকে অপমান করা, এটা অমিত শাহের কালচার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দাবি অমিত শাহ। আচ্ছা, অমিত শাহ যে বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবেন, এই ফাটা রেকর্ডটা উনি আর কতদিন বাজাবে? কতদিন ফাটা রেকর্ড হয় না একটা গান গাইতে গিয়ে? অমিতটা পুরো উচ্চারণ হয় না, অমিত পুরোটা উচ্চারণ হবে না, কেটে যাবে। অমি 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 অমি, ফাটা রেকর্ডের মতো। বাংলায় আসবো 2021 সালে বললো আবকি বার 200 পার, 77 আটকে গিয়ে এখন 60। 23-এ বললো জেলা পরিষদ সব নিয়ে নেবো, একটাও জিততে পারেনি। 24-এ ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন বাংলা থেকে নাকি ওনাদের সাংসদ বাড়বে, কমে গেছে। ফলে উনি যে বলছেন, একজন ফ্লপ জ্যোতিষী, মানে একেবারে
পুরোদস্তুর ব্যর্থ জ্যোতিষী, এই ক্যালেন্ডার রাজনীতি করে করে প্রত্যেকবার ওনারা এই ভোটের আগে রাজনৈতিক পর্যটকের মতো পরিযায়ীর মতো আসেন, এই জিতবো জিতবো বলেন, কিন্তু কেন জিতলেন না, কেন গোহারা হাঁটছেন, মানুষ তাদের কেন প্রত্যাখ্যান করছে, বাংলার প্রতি বঞ্চনা, বৈষম্য, অপমান, সেগুলো তারা তো সংশোধন করেন না, খতিয়ে দেখেন না, ফলে আবার হারবেন। অনুপ্রবেশ ঠেকাতে একটা হাই পাওয়ার কমিটি, যেটা জনবিন্যাস পরিবর্তন খতিয়ে দেখতে দেখা হবে এবং সীমান্ত এলাকার জনবিন্যাস খতিয়ে দেখে তারা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে। তো ভোটের আগে মনে পড়লো কমিটি, ভোটের আগে মনে পড়লো যে সেই কমিটিতে জগন্নাথ সরকার থাকবেন, তো বিজেপির এমপি রানাঘাট থেকে, যিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে সীমান্তটাই তুলে দেবো, সব অবাধ যাতায়াত হবে, তাকে কমিটিতে রাখবেন তো? আরে কমিটির এত দরকার কি? আপনার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার দায়িত্বে থাকা বিএসএফ, সেইটা যদি ঠিকঠাক থাকে, তারা অনুপ্রবেশ বাইরে থেকে ঢুকতে দেবে না। তা ঢোকার পর কমিটি করব, আরে আপনি আপনার বেসিক কাজটা করুন আগে। বলছি যে হাওড়ায় যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো, স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ এরকম দাবি করা হচ্ছে, স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, তিনি অনেক মানুষের সঙ্গে মেশেন, রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিদের এটা করতে হয়। এখন তার মধ্যে কে কখন কবে কি করবে গ্যারান্টি কে দেবে? এটা তো সব জায়গায় দেখা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি সেই ব্যবসায়ীদের যারা ভারতবর্ষের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে, বা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা যায়নি এক বিতর্কিত এক ব্যক্তিকে? আবার হাওড়ার এই গৌতম বাবুর এই ছবিও দেখা গেছে যে একই, আপনারা যে ছবি দেখিয়ে কুৎসা করছেন টু হুইলার, যে একটি ছাত্রী পরীক্ষার হলে গিয়ে আবিষ্কার করেছিল অ্যাডমিট কার্ড ফেলে এসছে, নার্ভাস হয়ে গেছিল, এই গৌতম বাবু নিজের বাইকে পেছনে বসিয়ে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে সঠিক সময় পরীক্ষা দিয়েছেন। তো সেটাও তো সেই টু হুইলারেরই ছবি। তো যে মানুষ সারাদিন বহু মানুষের সঙ্গে মেশেন, তাকে কখন কোথায় কার সঙ্গে দেখা গেছে, সে তারপর কি করবে, এই দিয়ে কোনো বিচার হতে পারে না। সোশ্যাল মিডিয়াতে ফিরাদ হাকিম বলছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে, অস্ত্র আইনে গ্রেপ্তাররা দ্রুত জামিন পাচ্ছে কেন দেখতে হবে পুলিশকে, ভোটের আগে এই অস্ত্র রাজ্য থেকে আসছে কিভাবে নজর রাখতে হবে পুলিশকে। এখন তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী। না না, এটা তো নর্মাল কথা, যে কেউ বলবে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে। আগের 34 বছরের তুলনায় বাংলার হাল অনেক ভালো, অন্য রাজ্যের তুলনায় বাংলার হাল ভালো। তারপরেও নিশ্চিতভাবে আমরা সবসময় চাই পুলিশ প্রশাসন সতর্ক থাকুক। তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন আগের থেকে উন্নতি করেনি, বিপুল উন্নতি করেছে, অত্যন্ত সক্রিয়। যে কোনো দায়িত্বশীল লোক যখন যখন বাচ্চাকেও বাবা মা বলেন ভালো ছেলে হবি, আরো ভালো ছেলে হবি, তার মানে কি সে খারাপ? বলছি সোশ্যাল মিডিয়াতে মোদির চিঠিকে পাল্টা কটাক্ষ করে যে তৃণমূল এবং অভিনব ভাবে এমন ভাবে চিঠির বয়ান যেন মোদিই বলছেন। নরেন্দ্র মোদী যে চিঠিটি ওই বাংলায় জয় শ্রীরাম থেকে সরে গিয়ে জয় মা কালী বলে চিঠি আরম্ভ করেছেন, তার একটি সুরসিক জবাব তৃণমূলের পক্ষ থেকে গেছে। বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, নরেন্দ্র মোদী যেভাবে বৈষম্য করেছেন, বঞ্চনা করেছেন, বাংলার মানুষের টাকা দেননি, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার নাগরিকত্ব, বাংলার মানুষের সমস্ত রকম শিকড় ধরে টান দেন, সেটিকে একটা সাহিত্যগুণ সম্পন্ন, একটা সুস্থ রুচির রাজনৈতিক নতুন মাত্রা দিয়ে একটি সুন্দর বিষয়, সেটা তৃণমূলের তরফ থেকে ওনাকে উপহার দেওয়া হয়েছে। কিন্তু এরকম ভাবে প্রচার আগে কখনো হয়নি, মানে এই ধরনের কনসেপ্টে কেন মানে তৃণমূল কংগ্রেস গেল? এগুলো সব যুগের সঙ্গে। আপনি যখন রেকর্ড শুনতেন তখন কোনোদিন ভেবেছিলেন ক্যাসেট আসবে? ক্যাসেট যখন এসছে আপনি কখনো ভেবেছিলেন যে সিডি আসবে? সিডি যখন এসছে আপনি ভেবেছিলেন পেন ড্রাইভ আসবে? তারপরে আপনি কখনো ভাবলেন যে আপনার হাতের ফোনটায় যখন যা ইচ্ছা গান শুনবেন, ভাববেন? বা আপনি যদি মিডিয়াতেও দেখেন, একটা সময় শুধু কাগজ দেখতেন, তারপরে রেডিও এসেছে, তারপর টিভি এসেছে, তারপর তার এতগুলো চ্যানেল এসেছে, পরবর্তীকালে ডিজিটাল এসে গেছে, এখন প্রত্যেকটা সেকেন্ডে আপডেটেড হচ্ছে, সব চেঞ্জ হতে হতে যাচ্ছে, সব স্টাইলও চেঞ্জ হচ্ছে। বিজেপি যদি মনে করে থাকে একটা কিছু এইসব করতে যাবে, ওরা চলে ডালে ডালে, তৃণমূল চলে পাতায় পাতায়। দাদা, দেবদেব সরকার বলছেন যে পোস্ট অফিসের এই যে টিভি যেগুলো আগে পিছনে তৃণমূল। তৃণমূল থাকবেটা কেন? কি করতে তৃণমূল থাকবে?
বিজেপির ওরা একটা অভিযোগ করে দিলেই হলো। যারা এই এসআইআর নিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছিল তারাই এসব কোর্টে, তাদের পছন্দ হয়নি যে কোর্ট জুডিশিয়ারি ঢুকবে, তাদের তরফ থেকেই কোর্টে এ সমস্ত হামলা হুমকি এসব মেল পার্টি আতঙ্ক করা হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন দলদাস, জুডিশিয়ারি ঢুকেছে। শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে 26-এর ভোটে ফের ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক বিরোধী দলগুলোর দাবি তৃণমূলের হিন্দু ভোট তো আগেই গেছে, এবার মুসলিম প্রধান ভোটেও হারবে জোড়াফত। আইএসএফ সিপিএম প্রার্থীরা জাতীয় আমার মনে হয় এটা আপনাদেরও একবার ভাবা উচিত, কারণ আমি এটা আপনারা মানে নিশ্চয়ই এটা দেখাবেন না, কিন্তু এটা আপনাদেরও ভাবা উচিত যে একটা সময় ছিল আমরা সাংবাদিকতায় না এই হিন্দু মুসলমান এই ভেদাভেদ এই শব্দগুলো আমাদের সিনিয়ররা বলতেন ব্যবহার না করতে। এখন কি অবলীলায় হিন্দু মুসলমান ভোট ভেদাভেদ কি অবলীলায় ব্যবহার হয়। রাজনৈতিক নেতারা শুধু যে প্ররোচনা দিচ্ছেন তা নয়, সেইগুলোকে সমাজে ছড়িয়ে দিয়ে প্ররোচনার দায়িত্ব তো সংবাদ মাধ্যমেরও নিশ্চয়ই পড়ছে। যে বিজেপি কোনো বাংলার উন্নয়নের সঙ্গে জড়িত নয়, যে বিজেপি বাংলার উন্নয়নকে আটকে রেখেছে, যে বিজেপি বাংলার প্রাপ্য টাকা দেয় না, তারা উন্নয়ন থেকে সরতে এই ধরনের ধর্মীয় ভেদাভেদের বিষ ছড়াচ্ছে, আর আপনারা সেগুলোকে নিয়ে উৎসাহ নিয়ে তাদের সব প্রতিক্রিয়া নিয়ে বেড়াচ্ছেন। ধর্মীয় বিষ ছড়াতে আপনাদের ব্যবহার করা হচ্ছে এবং আপনারা ব্যবহৃত হচ্ছেন। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে 1,20,00,000 নাম বাদ দেওয়ার আশঙ্কা করেছেন। আজকেই দেখতে পাওয়া যাচ্ছে যে কমিশনের চরম ব্যর্থতা তুলে ধরছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে 4টে কারণকে তুলে ধরে নিয়ে দেখা হচ্ছে, এবং সেখানে সংশয় প্রকাশ করা হচ্ছে যে তালিকাও কি সঠিক সময়ে প্রকাশ হবে। দেখুন, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। এই এসআইআর বিষয়টা আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। 2001 সালে ভোটের পর প্রায় 2 বছর সময় নিয়ে পুরো এসআইআরটা সুষ্ঠুভাবে করা গেছিল। এটা ভোটের আগে বাংলায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি জোর করে করালো। ওই সময় এটা হয় না, হতে পারে না। বিজেপি টার্গেট করে দিচ্ছে এত এত কোটি লোককে বাদ দিতে হবে, বিজেপি বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখানে বৈধ ভোটাররাও আত্মহত্যা করছেন, বিএলওরাও চরম সংকটে মৃত্যুর মিছিল চলছে। ফলে এই ভয়ঙ্কর যে জায়গাটা, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তো তাতে এখন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা 2 মাসে এত বড় কাজ সুষ্ঠুভাবে হতে পারে না। তো যত দিন যাচ্ছে সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে, বিজেপির নির্দেশে একটা নতুন ফতোয়া দিতে গিয়ে করছে, সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী 240 এ তো হয়ে গেছে 4 দিন ধরে। আর একটা জিনিস 4 দিন ধরে কি করে কাল বলবো? থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে কলকাতা থেকে। যেদিন ঘোষণা হবে সেদিনকে একবার রিয়াকশন, 72 ঘন্টা আগে রিয়াকশন, কাল থেকে আসবে রিয়াকশন, কাল এলে রিয়াকশন। তো বিজেপি দিল্লির জমিদার লেঠেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনোভাবে, ওরা জানে বাংলায় গোহারা হারবে। ফলে এখন ওই কখনো সিবিআই ইডি এনআইএ পাঠিয়েছে, কখনো টাকা আটকেছে, কখনো বাংলাদেশি বলে বাংলা বললে ধরে অপমান করেছে, অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, এই করেছে ওই করেছে, মৃত্যুর মিছিল বানিয়ে ছেড়ে দিয়েছে এই এসআইআর এর নাম করে। এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আরে বাংলার মানুষের হৃদয়ে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। যে প্রথম তালিকাতে 7,08,00,000 নাম থাকবে, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন তাদের নামে থাকার কথা প্রথম তালিকায়। আবার নামের পাশে যদিও তাদেরকে একটা অ্যাডজুডিকেশন উল্লেখ করা থাকবে, যেটা 28 তারিখ প্রকাশ পাবে। এবার নতুন ভোটারদের নাম যাবে সাপ্লিমেন্টারিতে। কিন্তু যাদের নাম বাদ যাবে নমিনেশনের আগে, তারা কি করবে ওই সময়? কোথায় যাবে বা কার কাছে যাবে? এদেরকে তাদের আশঙ্কার মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওরা যদি কাউকে না জানিয়ে শুধু বিজেপির কথা শুনে বৈধ ভোটারদের বাদ দিয়ে রেখে দেয়, তো তাদের তো ভোট দিতে হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা বিশ্লেষণ করছেন, নজর রাখছেন, আইনি সব দিক খতিয়ে দেখছেন। এই বিষয়ে এই মুহূর্তে সবিস্তার মন্তব্য করতে পারবো না। বিজেপি যেটা চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে, যে আগে কিছু বৈধ ভোটারকে আগে কেটে উড়িয়ে দিতে লিস্ট থেকে, এবং তারপর তাহলে তো ভোটের আগে তো তাদের নামটা আবার তুলতে হবে। তারা তো ভোট দেবেন যারা বৈধ ভোটার,
আর বিজেপি চাইছে তাদেরকে জানতে পর্যন্ত না দিয়ে নামটা বাদ দিয়ে আগে প্রকাশ করে দিতে। এইখান থেকেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে। 2/3 আসন এবার লড়াই করবে সিপিএম আইএসএফ কে, যে আসন ছাড়া হবে স্পষ্ট করে দিতে আলোচনা শরীফ লক্ষ্যে জাতীয় আন্দোলন নয়, মার্চের প্রথমেই প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে। দেখুন, যারা শূন্য পেয়ে এসেছে এবং যারা আবার শূন্য পাবে, তারা কোথায় কে কি করছে সব ভেবে কি করব বলুন? অর্ধেক জায়গায় নোটার থেকে কম ভোট পাবে, যতগুলো প্রার্থী দেবে তার 90% জামানত জব্দ হবে। তো সেই প্রার্থী কি মানে তাদের নিয়ে কি আলোচনা হবে? কেন সিপিএম এর একার লড়ার মুরদ আছে? সিপিএম মানে কি বাম ফ্রন্ট, 8টা দল, তারপরেও তাদের হয় না। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কখনো নওশাদকে গিয়ে নরম করার চেষ্টা করে, কখনো হুমায়ুনের বাড়ি মন বুঝতে যায়। সিপিএম মানেটা কি? একটা রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। বাংলার সর্বনাশ করে গেছে, সব দিক থেকে পিছিয়ে দিয়ে গেছে। তারা এখন এর ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এর ওর হোটেলে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরবে, ওদের ব্যাপার। 28শে ফেব্রুয়ারি লালগোলা থানায় তলব হুমায়ুন কবিরের জামাইকে, মাদক মামলা। না, আইনের বিষয়ে রাজনৈতিক মন্তব্য করবো। এটাকে ডিএ নিয়ে মিছিল, কালীঘাট চলো ডাক, অবরুদ্ধ ধর্মতলায় এলাকা। দেখুন, আমরা আবার বলছি ডিএ নিয়ে এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কিন্তু যারা রাজনীতিটা করছেন তাদের তো উচিত রাজ্য সরকারের উপরে ভরসা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকার 1,96,000 কোটি টাকা বকেয়া রেখেছে। এই যারা আন্দোলন করছেন মূলত সিপিএম বিজেপির পৃষ্ঠপোষকতায়, এদের মুখে একবারও শুনেছেন কেন্দ্রকে দাবি করা যে বাংলার বকেয়াটা দেয়া হোক? তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় দফায় 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 ডিএ বাড়িয়ে, আপনি যদি আনুপাতিক শতকরা হারে দেখেন তাহলে কিন্তু বাংলা সেভাবে পিছিয়ে নেই। বহু রাজ্য আছে ডিএ দেয় আবার পেনশন দেয় না, কিন্তু এই সরকার ডিএও দেয় পেনশনও দেয়। আবার কেন্দ্রীয় সরকার বাংলার বিপুল টাকা বকেয়া রেখেছে। এই যারা বসে আছে এবং রাজ্য সরকারের বিরোধী স্লোগান দিচ্ছেন, তাদের মুখে কখনো শুনবেন না কেন্দ্রীয় সরকার অবিলম্বে বাংলার বকেয়া মেটাও। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো খোলা মনে আরো কিছু করার কথা ভাবতে পারেন। ভোট এলে এই সিপিএম বিজেপি এরা তো প্রত্যাখ্যাত, ফলে এরা এই ধরনের মুখোশধারী কিছু সংগঠন নিশ্চিতভাবে সরকারি কর্মী, তারা আমাদের প্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান করেন এবং সাধ্যমতো বিভিন্ন ধরনের কল্যাণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আপনি বলুন তো, একজন সরকারি কর্মচারী ডিএ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাড়িয়ে চলেছেন, কিন্তু আপনি যদি দেখেন তাহলে তার পরিবারে কিন্তু তিনি সরকারি কর্মচারী বলে কন্যাশ্রী পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, বাংলার অন্য স্কিমগুলো পাবেন না, তা কিন্তু নয়। আগে সরকারি কর্মচারীদের ভরসা ছিল শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতনটা, আর এখন সাধারণ মানুষকেও যে এতগুলি স্কিম দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি কর্মচারীর পরিবারেও কিন্তু সেই স্কিমগুলো যাচ্ছে। ফলে যারা শুধু ডিএ নিয়ে একটা বিকৃত হিসাবের প্রচার করছেন, শব্দের জাগলারি করছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছেন। তাদের বাড়িতে খবর নেন, অন্যান্য সমস্ত স্কিম তারাও কিন্তু গ্রহণ করছেন। আর একবার বলুন না কেন্দ্র, আমরা কেন্দ্রকেও বলছি যে বাংলার টাকাটা আগে দেওয়া হোক, সেটা তো মুখ থেকে বেরোবে না, বিজেপি বকবে, দিল্লি গেলে ভালো জায়গায় থাকতে দেবে না। 13 মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চ, দিয়ে দেন। ওগুলো তো সিপিএম বা বিজেপি ডাকার মুরদ নেই, সেই জন্য এদেরকে ব্যবহার করে মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন, তাদের পেনশন আছে, তাদের ডিএ আছে, তাদের ডিএ দফায় দফায় বাড়ছে এবং অনেকটা বাড়ছে, এবং নিশ্চিত তাদের আরো দাবি আছে, আরো দাবি থাকবে। রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। আজকের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সামাজিক সিস্টেমটাকে আরো একটা নতুন মাত্রা দিয়েছেন। আমি আবার বলছি, সরকারি কর্মচারীরা আগে শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল ছিলেন, এখন কিন্তু অন্য যারা সরকারি কর্মচারী নন তারাও যে স্কিমগুলো পান, সরকারি কর্মচারীরাও সেই স্কিমগুলো তাদের বাড়ির
সদস্যরা কিন্তু যার যেটা পাওয়ার সেটা পান। তারপরেও যারা ভোটের আগে মরশুমি বিপ্লব করতে নেমেছেন, বাংলার মানুষ সব দেখছেন, কোনো চাপ নেই। বলছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘসূত্রিতা মামলার ক্ষেত্রে সেখানে বলা হয় বিচারক কম। এদিকে যেটা দেখা যাচ্ছে যে এসআইআর এ ইতিমধ্যে নিযুক্ত হয়েছেন 532 জন বিচারক, ভিন রাজ্য থেকেও বিচারক চাওয়া হয়েছে। তা এমনিতেই বিচারক কম থাকার জন্য যেখানে মামলার দীর্ঘসূত্রিতা, সেখানে এসআইআর এর জন্য এত বিচারক নিয়োগ করে, এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না, কারণ নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিজেপির দলদাস হয়ে গিয়ে সিস্টেমটাকে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে বলেই তো জুডিশিয়ারিকে ইনভলভ করতে বাধ্য হয়েছেন আদালত। ফলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য, রাজনৈতিক মন্তব্য করবো না। এরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের অভিযোগের কথা শুনতে সরাসরি মুখ্যমন্ত্রীর নামে যে পরিষেবা চালু করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনস্টাগ্রামে সেই একই নামে একটি পেজ খোলা হয়েছে, বিধাননগর থানায় অভিযোগও দায়ের করেছে। আরে এগুলো তো কে কার নামে ওটা ফলস অ্যাকাউন্ট খুলছে, এগুলোর সঙ্গে রাজনৈতিক এসবের কি সম্পর্ক? পুলিশ দেখবে। সে তো যার তার নামে, বিশেষ করে যারা একটু জনপ্রিয় বিশিষ্ট তাদের নামে এই ধরনের হ্যাকাররা কখনো করে, কখনো কিছু প্রতারক এসব তাদের নাম করে একটা আলাদা অ্যাকাউন্ট করে, সেগুলো পুলিশ দেখবে। তার সঙ্গে রাজনৈতিক কি সম্পর্ক? কি কমেন্ট করবে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দাদা একটা প্রশ্ন, বামেদের একটা জোট, বাংলাদেশ নওশাদ সিদ্দিকের জোট নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। নওশাদ সিদ্দিকি বারবার বেরোচ্ছেন, সামনে মুখ্যমন্ত্রী তিনি বলতে চাইছেন যে না, এখন একটা এই যে আমাদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর জোট, এই জোটটা যোগ ফর্মুলায় হচ্ছে না গুণ ফর্মুলায় হচ্ছে? 0+1, এটা যদি যোগ ফর্মুলায় হয় তাহলে রেজাল্ট হবে 1, আবার যদি গুণ ফর্মুলায় হয় তাহলে রেজাল্ট হবে 0। ফলে বামেদের সঙ্গে নওশাদের এই যে জোটটা, এটা যোগ ফর্মুলায় হচ্ছে না গুণ ফর্মুলায় হচ্ছে, এইটা আগে জানা দরকার। হ্যাঁ, বলে দিয়েছি। হ্যাঁ, বলে দিয়েছি।